আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি কচুয়ার জনগণকে, যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25 জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য SM জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্ক প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিউ লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। সুযোগ পেলে অভিনন্দনের সময় কথা বলবো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই কারণেই সম্পূরক প্রশ্নে দাঁড়িয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এই জন্যই একজন মার্জিত সুশিক্ষিত শিক্ষামন্ত্রী দিয়েছেন। মাননীয় স্পিকার, বিগত দিনে বিশেষ করে গত 15-17 বছরে দেশের সবকিছুই ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বলতে কুশিক্ষায় পরিণত হয়েছে।
প্রাতিষ্ঠানিক দিক থেকে একথা আমি স্বীকার করব, প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য প্রতি গ্রামে সুন্দর সুন্দর স্কুল হয়েছে, যেটাতে একটা কলেজ চলতে পারে। এলজিডি এই ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা উদয় হয়ে গেছে। মাননীয় স্পিকার, উদয় হয়ে গেছে। সকালে আমি উঠি, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। উদয় হয়ে গেছে আমার দিনিয়াত, উদয় হয়ে গেছে কোরআন শিক্ষা স্কুল থেকে, যার জন্য নীতি নৈতিকতা ভবিষ্যৎ শিক্ষা দিয়ে জাতি আর ধ্বংসের মুখে। অবকাঠামো উন্নয়নের সাথে শিক্ষার এই ক্ষেত্রে আমূল পরিবর্তন বাধ্যতামূলক কিছু করবেন কিনা? আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আপনি- আছেন 2 জন। মাননীয় প্রশ্ন শেষ। মাননীয়- ছাত্র আছে প্রশ্ন 13 করুন, জন, সরাসরি প্রশ্ন করুন। শিক্ষক আছে 13 জন। এই অবস্থা থেকে নীতিগতভাবে পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগ না নিলে এই শিক্ষা নেই। আমি আবারও বলবো, সরাসরি জানতে চাই দিনিয়াত, কোরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই যুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করে কোন শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করবেন কিনা, এটাই প্রশ্ন। মাননীয় মন্ত্রী, প্রশ্নটি ছিল জাহাঙ্গীর হোসেন কর্তৃক তার ঢাকা এলাকাতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করবে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা সম্পূরক প্রশ্ন নয়, তবুও যেহেতু প্রথম দিন আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। না, ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ওই প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্রশ্ন চলছে, টেকনিক্যাল এডুকেশনের প্রশ্নটি এর পরে রয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলে এবং বিশেষ করে আপনি অবগত রয়েছেন, বিগত সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত ছিলাম যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই 180 দিনের প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার নির্দেশিকা আমরা পেয়েছি। মাননীয় সংসদ সদস্য নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। তা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সার্টিফিকেটের বিষয়গুলো সমাধান করে কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন 2টা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন
ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্ম অনুভূতিতে এফতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়মকানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 192 ঢাকা 19 সাবা আশুলিয়া ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তৃতীয়বারের মতো এই সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একজন মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য সংসদ সদস্য, যার নেতৃত্বে 2001 থেকে 6 সাল পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা যিনি বাস্তবায়ন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, একটা নিয়ম আছে যে যখন শূন্য পদ হয়, রিটায়ারমেন্টে যায়, তখন ওই এলাকায় যারা বাসিন্দা, যাদের ঠিকানা আছে, যারা চাকরি করার সময় ওই এলাকার ঠিকানা দিয়েছে, ওই এলাকা ভোটার, তাদেরকে সেখানে পদায়ন করার জন্য, বদলি করার জন্য একটা করা হয় এবং বাইরের থেকে 10%-এর বেশি শিক্ষক সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে এই মুহূর্তে প্রায় 40% শিক্ষক যখনই খালি হচ্ছে বাইরের থেকে শিক্ষক এখানে পদায়ন হচ্ছেন, চাকরি করছেন। এটা দীর্ঘদিন ধরে একটি সমস্যা। এর আগে হাইকোর্টে রিট করে এটা বন্ধ করা হয়েছিল। এটি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, আমরা নির্বাচিত হয়েছি। আমরা চাই না যেন এটা হাইকোর্টে না যেতে হয়। নিয়ম আছে মাননীয় মন্ত্রী মহোদয়, সাভারের শিক্ষকদের দুঃখ দুর্ভোগ করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিনা, যাতে সাভারের বাসিন্দা যাতে এখানে পদ খালি হলে যারা এখানে চাকরি করেন অন্য জায়গায়, তারা যখন এনে বদলি হয়ে আসতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলতেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ।
তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন। প্রথমত, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদেরকে এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজ করেছেন এবং কম্পিউটারের ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকারই একটি অংশ, সেই কারণে সারা বাংলাদেশ থেকে সুযোগ পেলেই তারা চায় যে ঢাকা শহর বা জেলা শহরগুলিতে যাওয়ার জন্য। এই কম্পিউটার অ্যাপসে যে পদ্ধতিগুলি রয়েছে সেখানে কিছু সংরক্ষণ পদ্ধতি আমাদের যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি কিভাবে অ্যালোকেশনের মধ্যে আংশিক বাইরে এবং অধিকাংশ ওই এলাকার হতে পারে, সেগুলোকে আমাদের কম্পিউটার প্রোগ্রামে পরিবর্তন আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 4 মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 4 এর উত্তরে, বর্তমানে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, 4টি স্কুল ও 1টি কলেজ। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখযোগ্য যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে 25-26 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে এমপিও প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন আহ্বান করা হয়েছিল এবং নির্ধারিত তথ্যের মাধ্যমে 14/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে 3615টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন দাখিল করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে ইতিমধ্যে প্রাপ্ত আবেদনের পাশাপাশি নতুন করে এমপিওভুক্তের আবেদন গ্রহণ করা হবে। আগামী অর্থ বছর 26-27 থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন পুরাতন সহ প্রাপ্ত সকল আবেদন পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এমপিও করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নির্বাচনে আসনভুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হতে আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির যোগ্যতা পূরণ করলে এই বিষয়ে আপনিও নিশ্চয়ই সুখবর পাবেন বলে আশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার নাম আবুল কালাম আজাদ সিদ্দিকী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সরি। যে আমি সম্পূরক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে প্রশ্ন রাখতে চাই এবং আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর, 1টি কলেজ এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বাকি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত কবে নাগাদ হতে পারে এই বিষয়টি আপনি দয়া করে বলবেন, এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাতে আপনার তরফ থেকে নির্দেশনা আসে এটা আমি জানতে চাই। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3 বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে আমাকে পাঠিয়েছে। সেই মির্জাপুরের জনগণের জন্য, মির্জাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন সেটি
আপনি আবারও যখন আমরা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে ঘোষণা দিব কামিং ফিজিক্যাল ইয়ারে, আমরা তখন এটা সুবিবেচনায় নেব সেই আশা করছি। পাশাপাশি আপনি উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষিত শিক্ষার বিষয়ে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং বিশ্বে মানব সম্পদ তৈরির জন্য ওনার যে প্রয়াস রয়েছেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে দৃষ্টি রেখে ওনার উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, প্রশ্ন করতে পারেন। এর জন্য আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া, ওই অঞ্চলে প্রচুর নদী ভাঙনের কারণে প্রতি বছরই অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলা নিয়মিত বরাদ্দ না পাওয়ার কারণে এবং ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছে তাদের একটা তালিকা করে তারা ঠিকমতো পরবর্তীতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছে কিনা, শুধু হাতিয়া নয়, এরকম নদী ভাঙন প্রবণ যত এলাকা রয়েছে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কিনা নাকি ঝরে পড়ে যাচ্ছে, এই তালিকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, এবং পাশাপাশি হরিণের দেশ নিজুমদ্বীপ ইউনিয়ন প্রায় 25,000 জনগণের বসবাস, সেখানে একটিও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সেখানে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রবল সংকট। এই ব্যাপারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন কোনো উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে 2001 থেকে 2006 সালে নকল প্রতিরোধ আন্দোলনের সময় আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নদী ভেঙে যায় তাৎক্ষণিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আমরা তৈরি করি। তবে উনি যেটা বলেছেন সেখানে শিক্ষায় ঝরে পড়া, আমরা ঝরে পড়ার ব্যাপারও আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা সেগুলোকে দেখি, পর্যালোচনা করি। উনি যদি লিখিত কোনো নোটিশ দেন তাহলে আমি ওই এলাকার ঝরে পড়ার সংখ্যা, মাধ্যমিক স্কুলের সংখ্যা এবং প্রয়োজন সাপেক্ষে নতুন বিদ্যালয় স্থাপনেরও এই মহান সংসদ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব সেই ব্যাপারে আমরা বলতে পারি। আমি এটাও বলতে পারি যে বিভিন্ন প্রশ্নে এসছে বিরোধী দলের বিষয়ে, আমি এটাও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে শিক্ষাকে দলীয়করণ না করে শিক্ষা সকলেরই ব্যবহারযোগ্য সামগ্রী, এই শিক্ষাকে উন্নত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা ওনার হাতিয়াকে সুন্দর দৃষ্টি নিয়ে আগামী দিনগুলোতে আমরা তার স্কুলের ব্যবস্থা করব বলে আশা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে বেসরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি কলেজগুলোতে অনার্স খোলার জন্য এবং মাস্টার্স খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা এখন পর্যন্ত এমপিওভুক্ত হচ্ছে না ওই শিক্ষকগুলো। যদিও বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার এই অনার্স এবং মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার ব্যাপারে আপনার কি পদক্ষেপ রয়েছে আমি জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। এমপিওভুক্তের আমাদের নীতিমালা রয়েছে,
সেই নীতিমালা অনুযায়ী উনি আবেদন করলে অবশ্যই তিনি এই বিষয়ে সমাধান পাবেন। তাছাড়া আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, আপনারা অনার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি কলেজ খোলার ব্যাপারে যতটা না ইন্টারেস্টেড হবেন, আমি অনুরোধ করব সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা এবং কর্মসক্ষম জাতি তৈরি করার জন্য সেই বিষয়টিও স্ব স্ব এলাকায় উদ্যোগ নেবেন, প্রচেষ্টা রাখবেন, এই আশা আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 5, মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আজকে আমাকে সংসদ সদস্য এবং পরিশেষে হুইপ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। যেন আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে, আমার ভাই বোনদেরকে যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমার নির্বাচনী এলাকা খানসামা চিরবন্দরের প্রত্যেকটা মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 5 মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে দিনাজপুর জেলার চিরিবন্দর ও খানসামা উপজেলায় এমপিভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উক্ত এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ইতিপূর্বেই চিরিবন্দর খানসামা উপজেলায় একাধিকবার সফর করেছি এবং উনি শিক্ষা ব্যবস্থার জন্য অসীম গুরুত্ব রাখেন, এই বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 92টি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6টি। বর্তমানে দিনাজপুর জেলা খানসামা উপজেলায়, যেটি উনার আরেকটি নির্বাচনী এলাকায়, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 70টি এবং খানসামা উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10টি, সর্বমোট 16টি এমপিওবিহীন। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণের চলমান কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য যেটা আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার 2025-26 যে আবেদন নিয়েছিল 14/1/2026 থেকে 25/1/2026 পর্যন্ত 3615টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন দাখিল করা হয়েছিল। বর্তমানে নতুন সরকার, আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন নেব এবং বিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা সাপেক্ষে, অর্থ অনুমোদন সাপেক্ষে আমরা আগামী দিনে ব্যবস্থা নিব বলে আশা রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সদস্য আখতারুজ্জামান মিয়া একটি প্রশ্ন উত্থাপন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় নিকটে বলতে চাই, সে জেলায় এমপিভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উক্ত এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ইতিপূর্বেই চিরিবন্দর খানসামা উপজেলায় একাধিকবার সফর করেছি এবং উনি শিক্ষা ব্যবস্থার জন্য অসীম গুরুত্ব রাখেন, এই বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 92টি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6টি। বর্তমানে দিনাজপুর জেলা খানসামা উপজেলায়, যেটি উনার আরেকটি নির্বাচনী এলাকায়, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 70টি এবং খানসামা উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10টি, সর্বমোট 16টি এমপিওবিহীন। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণের চলমান কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য যেটা আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার 2025-26
যে আবেদন নিয়েছিল 14/1/2026 থেকে 25/1/2026 পর্যন্ত 3615টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন দাখিল করা হয়েছিল। বর্তমানে নতুন সরকার আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন নেব এবং বিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা সাপেক্ষে অর্থ অনুমোদন সাপেক্ষে আমরা আগামী দিনে ব্যবস্থা নিব বলে আশা রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সদস্য আখতারুজ্জামান মিয়া একটি প্রশ্ন উত্থাপন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় নিকটে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাপনা পরিষদ আছে স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই ব্যবস্থাপনা পরিষদ সম্পর্কে নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা। এবং দ্বিতীয় প্রশ্ন আরেকটি করতে চাই সম্পূরক, সেটা হচ্ছে অনেক ইন্টারমিডিয়েট কলেজের ডিগ্রি খোলা হয়েছে, কিন্তু সেইখানকার ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রভাষকরা কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন ভাতা বা তাদের এমপিভুক্ত করা হয়নি, যার জন্য লেখাপড়ার মান দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে। এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্নে ম্যানেজমেন্ট কমিটি সম্পর্কে আমরা মন্ত্রণা পর্যায়ে ব্যাপক আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলি পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্টেক হোল্ডার সকলের সাথে আলোচনা করে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে অধিকতর শিক্ষিত এবং শিক্ষা অনুরাগীদেরকে এই ম্যানেজমেন্ট কমিটিতে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সেটা আলোচনা সাপেক্ষে কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। ওনার এলাকায় যে স্কুল কলেজের প্রতিষ্ঠান রয়েছেন, এমপিও যেগুলি বাকি রয়েছে, সেগুলিকে আশা করছি আগামী দিনে আমরা অ্যাড্রেস করব। ইতিমধ্যে আমি মাননীয় সংসদ সচিবকে অনুরোধ করব, ওনার ব্যাপক প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে যেন তিনি পর্যায়ক্রমে এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল এবং কারিগরি শিক্ষার দিকে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর হন। সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এই বলে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুল ইসলাম, পাবনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই সার্বভৌম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ ভোটারদেরকে, যারা আমাকে তৃতীয়বারের মতো এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকার আমার প্রতিষ্ঠিত একটি কৃষি কলেজ, যেটি সরকারি নীতিমালার ভিত্তিতে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সাবেক ভোটারবিহীন এমপির একটি ডিও লেটারের কারণে আমার সেই কৃষি কলেজটির এমপিভুক্ত আজ পর্যন্ত হয় নাই। 2010 সালে সরকারি নীতিমালা অনুযায়ী আমার নির্বাচন এলাকার আমার প্রতিষ্ঠিত 3টি কলেজে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সেটিও তৎকালীন মন্ত্রী জনাব মরহুম একে খন্দকারের ডিও লেটারের কারণে বাতিল করা হয়। পরবর্তী আইনের লড়াই 10 বছর আইনি লড়াই করে আমি সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে পেরেছি। মাননীয় সদস্য, আমি একটু বলি, আপনার প্রশ্ন এখন পর্যন্ত আমার এটা হচ্ছে যে আমি আর আইনি লড়াই করতে চাই না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারে উনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ওনাকে এতটুকু বলবো যে ওনার বিগত দিনের যে শিক্ষায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যদি উনি অ্যাড্রেস করেন আমার সাথে, প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করব এবং যা যা বলেছেন সেগুলি নিয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খতিয়ে দেখব এবং এগুলিকে আমি অ্যাড্রেস করব। ধন্যবাদ।